Assalamu alaikum. Hello, my dear student. I hope you all are well. Previous class আমরা noun phrase, verb phrase, adjective phrase, adverbial phrase এবং prepositional phrase নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় infinitive phrase, participle phrase, conjunctional phrase and interjectional phrase. তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আবুল কাশেম। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ কি এটা বোঝার আগে আমরা ইনফিনিটিভটাকেই একটু বুঝি। An infinitive is the base form of a verb that is not inflected for grammatical categories such as tense and person, অর্থাৎ গুলো ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব হওয়ায় তারা টেন্স ও পার্সন এর পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না। অর্থাৎ টেন্সগত পরিবর্তনেও তারা কখনো পরিবর্তিত হবে না, অথবা পার্সনগত পরিবর্তনেও তারা কখনো পরিবর্তন হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস যে কোনো টেন্সের ক্ষেত্রেই আমাদের ইনফিনিটিভ ফ্রেজগুলা অপরিবর্তিত থাকবে। আবার পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যে কোনো পার্সনই হোক না কেন আমাদের ইনফিনিটিভ গুলা কখনো পরিবর্তিত হবে না। In English, the infinitive usually consists of the infinitive marker to followed by the base form of a verb, অর্থাৎ ইনফিনিটিভ মার্কার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ইনফিনিটিভ মার্কার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে ইনফিনিটিভ গঠিত হয়। ইনফিনিটিভকে আমরা মোটামুটি প্রথমত চারটি ভাগে ভাগ করতে পারি: টু ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভকে আবার অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম এই দুইটা ভাগে ভাগ করা যায়। তো ইনফিনিটিভের স্ট্রাকচার গুলা মনে রাখা খুবই সহজ। টু ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে টু প্লাস বেস ফর্ম অফ দা ভার্ব। বাকিগুলার নাম থেকে খুব সহজেই স্ট্রাকচার মনে রাখা যায়। বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ, এখানে বেয়ার বা জিরো বলতেছে আমাদের এই যে টু ইনফিনিটিভের ইনফিনিটিভ মার্কার টু এটা উজ্জে থাকে, তাহলে টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব এখান থেকে যদি টু উঠে যায় তাহলে যেইটুকু থাকে সেটা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। অর্থাৎ আমরা যদি কখনো ভার্বের শুধু বেস ফর্ম পাই সেটাকে আমরা বলতেছি বেয়ার ইনফিনিটিভ। প্যাসিভ ইনফিনিটিভ এটাও নামের ভিতরেই স্ট্রাকচারটা বিদ্যমান। প্যাসিভ ইনফিনিটিভ এটা যত ইনফিনিটিভ তাহলে এখানে শুরুতে একটা ইনফিনিটিভ মার্কার টু থাকবে, আর এটা যেহেতু প্যাসিভ তাহলে প্যাসিভ মার্কার বি থাকবে। তো আমরা তো জানি ইনফিনিটিভ মার্কার টু এর পরে কোনো ভার্ব আসলে তার বেস ফর্ম বসে, সুতরাং বিটা বি থাকবে, অর্থাৎ প্যাসিভ ইনফিনিটিভের শুরুতে একটা টু বি থাকবে। এবং আমরা জানি প্যাসিভ স্ট্রাকচারে লেক্সিক্যাল ভার্ব বা মেইন ভার্ব সবসময় ভি3 ফরম্যাটে থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মে থাকে। তাহলে টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এটাকে আমরা বলতেছি প্যাসিভ ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ এটাও নামের সাথে স্ট্রাকচারের মিল আছে। অ্যাক্টিভ ফর্ম হবে টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এটা যেহেতু ইনফিনিটিভ তাহলে শুরুতে ইনফিনিটিভ মার্কার টু, এটা যেহেতু পারফেক্ট তাহলে পারফেক্ট মার্কার হ্যাভ। অনুরূপভাবে আমরা জানি যে ইনফিনিটিভ মার্কার টু এর পরে কোনো লেক্সিক্যাল ভার্ব বসলে সেটার ফর্ম কখনো চেঞ্জ হবে না, তাহলে এখানে হ্যাভটা তার বেস ফর্মেই থাকবে, টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল। পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ মোড, এখানে টু হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল। এই টু হ্যাভ বিন কিভাবে হলো? এই টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, হ্যাভটা হচ্ছে পারফেক্ট মার্কার এবং বিটা হচ্ছে প্যাসিভ মার্কার। তো আমরা জানি ইনফিনিটিভ মার্কার টু এর পরে কোনো ভার্ব আসলে তার বেস ফর্ম বসে, সুতরাং হ্যাভটা হ্যাভ আছে। এখানে আমরা জানি হ্যাভের পরে কোনো ভার্ব আসলে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, এজন্য প্যাসিভ মার্কার যে বি আসছে এটা বিন হয়ে গেছে।
এবং লেক্সিক্যাল ভার্বটা কোনো প্যাসিভ স্ট্রাকচারে সবসময় V3 ফরম্যাটে থাকে, অর্থাৎ মেইন ভার্বটা সবসময় V3 ফরম্যাটেই থাকে। ফর এক্সাম্পল, প্লিজ লেট মি গো। এখানে এই গো এর আগে একটা টু উজ্জে আছে, তো এখানে টুটা যত উজ্জে আছে আর আমরা শুধু ভার্বের বেস ফর্ম পাচ্ছি, এজন্যই এই গোটাকে আমরা বলতেছি বিয়ার ইনফিনিটিভ। প্লিজ অ্যালাউ মি টু গো। এখানে টু গো, টু হচ্ছে ইনফিনিটিভ মার্কার এবং গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেটা প্যাসিভ মার্কার। সুতরাং এটাকে আমরা বলতেছি টু ইনফিনিটিভ। এই দুইটা সেন্টেন্সের মিনিং একই, উপরেরটাতে ব্যবহৃত হয়েছে বিয়ার ইনফিনিটিভ এবং নিচেরটাতে ব্যবহৃত হয়েছে টু ইনফিনিটিভ। আবার পার্টিসিপল এর মতো ইনফিনিটিভ ফ্রেজেরও নিজের কমপ্লিমেন্ট বা অবজেক্ট থাকতে পারে। ইনফিনিটিভ এর পরে যে সকল কমপ্লিমেন্ট বসতে পারে, এটা আমরা যদি ইনফিনিটিভের চরিত্রের দিকে একটু খেয়াল করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো। আমরা যে ডায়াগ্রামটা দেখাইছিলাম সেখানে আমাদের ইনফিনিটিভ ফ্রেজটা উপরের তিনটার কাজ করতো, অর্থাৎ নাউনের কাজ করতো, অ্যাডজেক্টিভের কাজ করতো এবং অ্যাডভার্বের কাজ করতো। তো তারা সকলেই চিন্তা করে ইনফিনিটিভ ফ্রেজটা যখন ইনকমপ্লিট থাকে তারা তাকে কমপ্লিট করে দিবে, অর্থাৎ ইনফিনিটিভের পরে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে নাউন, প্রোনাউন। তো নাউন প্রোনাউন বসলে অবশ্যই নাউন ফ্রেজ, নাউন ক্লজ এগুলাও বসতে পারবে। আবার অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভটা যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ আবার ইনফিনিটিভকে কমপ্লিট করে দিচ্ছে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা এটা মনে রাখবো যে প্রিপজিশনাল ফ্রেজটাও কি করে, ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ইনফিনিটিভ এবং পার্টিসিপল এরা দুইজন যেহেতু ভার্বের নন ফাইনাইট ফর্ম, তাই এদের কমপ্লিমেন্ট একই রকম, অর্থাৎ এই সকল কমপ্লিমেন্ট গুলাই আমরা আবার দেখব পার্টিসিপল ফ্রেজের মধ্যে বিদ্যমান আছে। ফর এক্সাম্পল, হি ওয়ান্টস টু গো হোম। এখানে টু গো হোম এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, যেখানে টুটা ইনফিনিটিভ মার্কার এবং গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে টু গো এইটুকুকে আমরা বলতে পারি ইনফিনিটিভ, এবং এই ইনফিনিটিভের একটা কমপ্লিমেন্ট হোম নামক নাউন ব্যবহৃত হয়েছে। তাহলে টু গো হোম এই পুরাটাকে আমরা বলতেছি ইনফিনিটিভ ফ্রেজ। নেক্সট ওয়ান, হি ডাজ নট ওয়ান্ট টু হার্ট হার। এখানে টু হার্ট টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, সুতরাং ইনফিনিটিভ ফ্রেজ, আর এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে হার। তাহলে আমরা দেখলাম ইনফিনিটিভ ফ্রেজের কমপ্লিমেন্ট হিসেবে একটা হার ব্যবহৃত হয়েছে। অ্যানাদার এক্সাম্পল, দ্য বয় ওয়ান্টস টু বি এ ডক্টর। এখানে টু বি টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, সুতরাং ইনফিনিটিভ, আর এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে আর ডক্টর নামক নাউন ফ্রেজ। তাহলে ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে এখানে ব্যবহৃত হইল একটা নাউন ফ্রেজ। স্টিল অ্যানাদার এক্সাম্পল, শি হোপস টু বি হ্যাপি। এখানে টু বি হ্যাপি টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, সুতরাং এইটুকু ইনফিনিটিভ, এবং হ্যাপি নামক অ্যাডজেক্টিভটা কি করতেছে, এই ইনফিনিটিভের পরে বসে ইনফিনিটিভের মিনিংটাই কমপ্লিট করে দিচ্ছে। অর্থাৎ এই টু বি হ্যাপি একটা ইনফিনিটিভ ফ্রেজ, যেখানে টু বি ইনফিনিটিভ এবং হ্যাপিটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। she wishes to become successful in life. এখানে successful in life এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা কি হয়েছে টু বিকাম এই ইনফিনিটিভের পরে বসছে। তাহলে টু প্লাস বিকাম, টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, আর এর পরে ব্যবহৃত হয়েছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তোমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়লে এটা খুব ভালোভাবে চিনতে পারবা যে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেখানে হেডওয়ার্ড জাস্ট সাকসেসফুল এবং ইন নামক প্রিপজিশনাল ফ্রেজটা কি করতেছে, এই অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডজেক্টিভের মিনিংটাকেই কমপ্লিট করে দিচ্ছে। মোরওভার, শি লাভস টু স্পিক ফ্লুয়েন্টলি। এখানে ফ্লুয়েন্টলি একটা অ্যাডভার্ব, যেটা কি করতেছে টু স্পিক নামক ইনফিনিটিভ ফ্রেজের পরে বসে তার কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। Furthermore, she practices to sing beautifully. এখানেও একটা অ্যাডভার্বিয়াল, যেটা কি হয়েছে টু সিং এর পরে বসে টু সিংটাকে মডিফাই করতেছে। হাউ সিং, বিউটিফুলি সিং। টু সিং এটা টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, সুতরাং এটা একটা ইনফিনিটিভ,
আর বিউটিফুলিটা কি করতেছে, ইনফিনিটিভের পরে বসে ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। ফার্দারমোর, রাফিদ ওয়ান্টস টু নো ওয়্যার দ্য নিয়ারেস্ট লাইব্রেরি ইজ। এখানে ওয়্যার দ্য নিয়ারেস্ট লাইব্রেরি ইজ একটা নাউন ফ্রেজ। এটা নাউন ফ্রেজ বলতেছি পজিশনের উপর ডিপেন্ড করে, কারণ টু নো টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, এই ইনফিনিটিভটা ট্রানজিটিভ প্রকৃতির। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম ইনফিনিটিভ এবং পার্টিসিপল যেহেতু ভার্ব থেকে উৎপন্ন হয়, সুতরাং এরা ভার্বের মতো ট্রানজিটিভিটি অথবা ইনট্রানজিটিভিটি ক্যারেক্টারিস্টিক শো করতে পারে। টু নো টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, সুতরাং এটা একটা ইনফিনিটিভ। আর ইনফিনিটিভের পরে যেহেতু আমাদের নাউন বা নাউন জাতীয় কোনো কিছুর দরকার, আর এখানে একটা ক্লজ ব্যবহৃত হয়েছে, তাই আমরা একে নাউন ক্লজ বলতেছি। আপাতত তোমরা ক্লজ বিষয়টা যদি নাও বোঝো, শুধু এইটুকু মনে রাখবা যে কোনো আটারেন্সের মধ্যে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তাকে আমরা সিম্পলি ক্লজ বলতে পারি। যদিও আমার এই সংজ্ঞাটা প্রপারলি ঠিক হচ্ছে না, কারণ সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু ফর টাইম বিং আমরা এইটাকেই ধরে নিচ্ছি যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে আমরা ক্লোজ বলবো। তাহলে দ্য নিয়ারেস্ট লাইব্রেরি, এই নাউন ফ্রেজটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। অবশ্যই আমরা ক্লোজ অধ্যায়ে ক্লোজটাকে অন্যভাবে ডিফাইন করব। তাহলে ওয়্যার দ্য নিয়ারেস্ট লাইব্রেরি ইজ, এখানে দ্য নিয়ারেস্ট লাইব্রেরি ইজ স্ট্রাকচারালি একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা নাউন পজিশনে বসে নাউনের কাজ করতেছে। অর্থাৎ এই নো নামক ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই নোকে অবশ্য ট্রানজিটিভ ভার্ব বলা উচিত হবে না, টু নো কে আমরা একটা ইনফিনিটিভ বলতে পারি। অর্থাৎ এই টু নো ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। টু ইনফিনিটিভ, টু প্লাস বেস ফর্ম, কোনো হেডকে মডিফাই করলে হেডটি হবে একটি ফিউচার কাজের পারফর্মার। দ্য গার্ল টু ড্যান্স নাও ইজ মাই সিস্টার। এই ফ্রেজটা খেয়াল করো, দ্য গার্লস টু ড্যান্স নাও, এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে গার্লস, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ। কিন্তু টু ড্যান্স নাও এইটুকু কথা যদি আমরা কনসিডার করি, টু ড্যান্স টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, সুতরাং এটা ইনফিনিটিভ। আর এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে নাও নামক একটা অ্যাডভার্ব। তো আমরা একটু আগেই বললাম অ্যাডভার্ব এগুলো ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হতে পারে। টু ড্যান্স নাও, এই ইনফিনিটিভ ফ্রেজটা কি করতেছে, গার্লস নামক হেডকে মডিফাই করতেছে। এখন আমরা রিলেশনশিপটা একটু খেয়াল করে দেখি, কোন গার্লস, যে গার্লসটা এখনো নাচেনি, নাচবে, তার মানে ফিউচার মিনিং দিচ্ছে। আর এখানে এই যে টু ড্যান্স মানে নাচার যে কাজ, এই কাজটা গার্লস নিজেই করতেছে। আমরা যেটা বললাম যে টু ইনফিনিটিভ গুলো কি করবে, একটা ফিউচার কাজের পারফর্মার বা ডুয়ার হবে। নেক্সট এক্সাম্পল, শি স্টপড টু স্মোক। তাহলে টু স্মোক টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, এইটা কি করতেছে, এই হি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সে স্মোক করার জন্য দাঁড়াইছে। টু স্মোকে হলে আমাদের হেডের সাথে কি ধরনের রিলেশনশিপ হচ্ছে, ফিউচার রিলেশনশিপ হচ্ছে। সে এখনো স্মোক শুরু করেনি, কেবলমাত্র দাঁড়াইছে। আর এইটা রিলেশনশিপটা কি দেখো, স্মোক করার কাজটা হি নিজেই করতেছে। অপরদিকে প্যাসিভ ইনফিনিটিভ, অর্থাৎ টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, কোনো হেডকে মডিফাই করলে হেডটি হবে একটি ফিউচার কাজের রিসিভার। আবার বেয়ার ইনফিনিটিভ গুলা কিন্তু সাধারণত কমপ্লিটেড কাজকে মডিফাই করতে ব্যবহৃত হয়। বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে আবার অ্যাক্টিভ ফর্ম। তাহলে প্যাসিভ ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা নাম দেখে বুঝতে পারতেছি হেডের সাথে প্যাসিভ রিলেশনশিপ হবে, এটাও ফিউচার কাজ হবে, কিন্তু হেডটা কাজ করবে না, হেডটার উপরে কাজ এসে করবে। তবে বিআর ইনফিনিটিভ সাধারণত পাস্ট অ্যাকশনকে বোঝাবে, আর বিআর ইনফিনিটিভের ক্ষেত্রে অ্যাক্টিভ রিলেশন হবে। দ্য ডিসিশন টু বি টেকেন উইল ইম্প্যাক্ট আওয়ার ফিউচার। তাহলে যে ডিসিশন নেওয়া হবে সেই ডিসিশনটা কি করবে, আমাদের ফিউচারকে ইম্প্যাক্ট করবে। দ্য ডিসিশন টু বি টেকেন, এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে ডিসিশন, যেটা একটা নাউন, সুতরাং এটা নাউন ফ্রেজ পুরাটা।
কিন্তু টু বি টেকেন এইটুকু যদি আমরা কনসিডার করি তাহলে এটা একটা প্যাসিভ ইনফিনিটিভ। এখানে টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, বিটা হচ্ছে প্যাসিভ মার্কার এবং টেকেনটা হচ্ছে লেক্সিক্যাল ভার্ব বা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এই প্যাসিভ ইনফিনিটিভটা কি করতেছে, ডিসিশনকে মডিফাই করতেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কিন্তু এদের রিলেশনশিপটা খেয়াল করো, কি ধরনের রিলেশনশিপ? ডিসিশনটা কি নিজে নিজেরে নিবে, না অন্য কেউ নিবে, সুতরাং একে আমরা বলতেছি প্যাসিভ রিলেশনশিপ। The problems to be solved requires careful analysis. তাহলে যে প্রবলেমটা সলভ করা হবে সেটা কেয়ারফুল অ্যানালাইসিস ডিজার্ভ করে। প্রবলেমটা হয়তো বা অনেক বেশি ট্রিকি। টু বি সলভড, এটা টু হচ্ছে ইনফিনিটিভ মার্কার, বি হচ্ছে প্যাসিভ মার্কার, সলভ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে টু বি সলভডটা কি করতেছে, প্রবলেমের পরে বসে প্রবলেমকে মডিফাই করতেছে। এখন দেখো তো এই যে হেড প্রবলেমকে মডিফাই করতেছে, সলভ টু বি সলভড এই ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু প্রবলেম কি নিজে নিজে সলভ হবে নাকি অন্য কেউ সলভ করবে? অবশ্যই অন্য কেউ সলভ করবে, সুতরাং এই ধরনের রিলেশনশিপকে আমরা বলতেছি প্যাসিভ রিলেশনশিপ। আমরা যদি বিআর ইনফিনিটিভের একটা এক্সাম্পল দেখি, আই স এ বয় ক্রস দ্য রোড। আচ্ছা, তাহলে আই স এ বয় ক্রস দ্য রোড, ক্রস দ্য রোড এটা একটা বিআর ইনফিনিটিভ যেটা কি করতেছে, বয় নামক নাউনকে মডিফাই করতেছে। তাহলে ছেলেটা যখন রাস্তা পার হয়ে অপর পাশে চলে গেছে, আমরা ওই মুহূর্তে দেখছি, এমনটা বোঝাচ্ছে। এখানে অন্যান্য ভার্সন গুলো যদি একটু আমরা কম্পেয়ার করি তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে। যেমন আর একটা এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, আই স আ বয় ক্রসিং দ্য রোড। আচ্ছা, আমাদের এই যে আই স দ্য বয় ক্রসিং দ্য রোড, এই প্রেজেন্ট পার্টিসিপল কি করতেছে, বর্তমান সিচুয়েশন বোঝাচ্ছে, মানে যেই সময় ছেলেটা পার হচ্ছিল ওই সময়ের কথা বলতেছে। আই স আ বয় টু ক্রস দ্য রোড। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছিল এই বয়টা রোডটা ক্রস করার প্রস্তুতি নিচ্ছিল। সে রোডটা ক্রস করতেও পারে, নাও করতে পারে। প্রথম ক্ষেত্রে আমাদের হচ্ছে পাস্ট মিনিং দিচ্ছে, মানে অলরেডি ক্রস করার কাজ হয়ে গেছে। সেকেন্ড ক্ষেত্রে আমাদের প্রোগ্রেসিভ মিনিং দিচ্ছে, মানে এই মুহূর্তে পার হচ্ছে। আর টু ক্রস দ্য রোড এই ক্ষেত্রে আমাদের ফিউচার মিনিং দিচ্ছে, অর্থাৎ ইন ফিউচারে পার হবে, এটা বোঝাচ্ছে। তাহলে আশা করি বিআর ইনফিনিটিভ দ্বারা যে কমপ্লিটেড অ্যাকশন বোঝানো হয় এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। অপরদিকে দ্য পারফেক্ট ইনফিনিটিভ অ্যান্ড দ্য পারফেক্ট প্যাসিভ ইনফিনিটিভ, অর্থাৎ পারফেক্ট ইনফিনিটিভ বলতে আমরা অ্যাক্টিভ ফর্মকে বোঝাচ্ছি। বোথ রিলেট টু অ্যাকশন দ্যাট অকার্ড বিফোর দ্য টাইম অফ দ্য স্টেটমেন্ট, অর্থাৎ আমরা যে সময় বর্ণনা দিব তার আগেই এই পারফেক্ট ইনফিনিটিভের কাজগুলা সম্পন্ন হবে। চলে, অর্থাৎ পারফেক্ট ইনফিনিটিভ ফ্রেজ এর কাজটি মেইন ক্লজ বা মেইন সেন্টেন্সের কাজের আগে সংগঠিত হয়। তো চলো এই বিষয়টা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে নেওয়া যাক। টু হ্যাভ কমপ্লিটেড হার ডিগ্রি শি জয়েন্স আ মাল্টিন্যাশনাল কোম্পানি। তাহলে তার ডিগ্রি কমপ্লিটেড করার পরে সে কি করলো, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করলো। তাহলে মূল সেন্টেন্সের যে টাইম ফ্রেমে কথা হচ্ছে, অর্থাৎ বর্তমানে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করছে, কিন্তু তার আগে সে তার ডিগ্রি কমপ্লিট করছে। এখানে একটু খেয়াল করে দেখো, টু হ্যাভ এখানে কিন্তু কোনো প্যাসিভ মার্কার নাই, তার মানে এটা অ্যাক্টিভ রিলেশনশিপ। অর্থাৎ আমাদের যে পারফেক্ট ইনফিনিটিভ তার অ্যাক্টিভ ফর্ম, ডিগ্রিটা কমপ্লিটেড করার কাজ সে নিজেই করছে। দ্য প্রবলেম টু হ্যাভ বিন সলভ বাই আওয়ার ইঞ্জিনিয়ার, আমাদের ইঞ্জিনিয়ার যে প্রবলেমটা সলভ করেছে ওয়াজ রিয়ালি ট্রিকি, সেগুলা খুব ট্রিকি ছিল। দ্য প্রবলেম টু হ্যাভ বিন সলভ, এটা দেখো টু হ্যাভ বিন সলভ প্যাসিভ টেক্সার, অর্থাৎ প্রবলেম নিজে নিজের সলভ করতে পারবে না, এজন্য আমাদের একটা প্যাসিভ ইনফিনিটিভ ইউজ করতে হয়েছে। এখানে টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, হ্যাভটা হচ্ছে পারফেক্ট মার্কার, বিনটা হচ্ছে প্যাসিভ মার্কার এবং সলভটা আমরা জানি প্যাসিভ টেক্সারের সবসময় ভি3 ফরম্যাটেই থাকবে। তাহলে যে প্রবলেমটা সলভ করা হয়েছে
কার দ্বারা? আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা। সেই প্রবলেমগুলো আসলেই ট্রিকি ছিল। অর্থাৎ এই সেন্টেন্সটা যে সময় ডেলিভারি দেওয়া হয়েছে, যে সময় বলা হচ্ছে যে প্রবলেমটা ট্রিকি ছিল, তার আগেই প্রবলেমটা অলরেডি সলভ করা হয়ে গেছে। পারফেক্ট অ্যাক্টিভ ইনফিনিটিভ হলে হেডটি হবে একটি কমপ্লিটেড কাজের পারফর্মার এবং পারফেক্ট প্যাসিভ ইনফিনিটিভ হলে হেডটি হবে কমপ্লিটেড কাজের রিসিভার। তাহলে পারফেক্ট অ্যাক্টিভ ইনফিনিটিভ হলে পারফর্মার, প্যাসিভ ইনফিনিটিভ হলে রিসিভার। যেমন টু হ্যাভ কমপ্লিটেড হার ডিগ্রি শি জয়েন্ট গভর্নমেন্ট সার্ভিস। তাহলে টু হ্যাভ কমপ্লিটেড হার ডিগ্রি শি জয়েন্ট গভর্নমেন্ট সার্ভিস। আর এখানে দেখো টু হ্যাভ বিন কমপ্লিটেড হার ডিগ্রি, এখানে ডিগ্রি কমপ্লিট করার কাজটা কিন্তু সেই করছে। দ্য প্রবলেম টু হ্যাভ বিন সলভড বাই আওয়ার ইঞ্জিনিয়ার requires deep analysis। তাহলে এখানে প্রবলেমটা নিজে নিজের সলভ করেনি, অন্য কেউ সলভ করছে। সেটা আমরা এরকম বাই ফ্রেজ দ্বারা বলে দিতে পারি বাই আওয়ার ইঞ্জিনিয়ার। অর্থাৎ প্রবলেমটা সলভ করছে ইঞ্জিনিয়ার, এই জন্য আমরা এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ করছি। বেয়ার ইনফিনিটিভ গুলো কমপ্লিটেড অ্যাকশন এর অ্যাক্টিভ মুডকে বোঝাতে ব্যবহৃত হয়, যেটা আমরা অলরেডি বললাম। I saw him cross the road, they watched the bird fly। এখানে দেখো তারা পাখিটা কখন দেখেছিল? পাখিটা যখন উড়ে চলে গেছে তারপর দেখছে। তাহলে the bird fly, এখানে ফ্লাইটা হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ, আর এইখানে ফ্লাই করার কাজটা বার্ড নিজে করতেছে এবং আমরা যে সময় সেন্টেন্সটা ডেলিভারি দিয়েছিলাম অর্থাৎ তাদের দেখার ঘটনার আগেই এই ঘটনা হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিটেড অ্যাকশনকে বোঝাচ্ছে। আমাদের নেক্সট আইটেম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আ পার্টিসিপল ইজ আ ভার্ব ফর্ম দ্যাট ডাজ নট শো দ্য টেন্স। অর্থাৎ এগুলো নন ফাইনাইট and there are mainly three kinds of participle in English। তাহলে ইংলিশে সাধারণত তিন ধরনের পার্টিসিপল আছে: দ্য প্রেজেন্ট পার্টিসিপল, দ্য পাস্ট পার্টিসিপল and দ্য পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল ফ্রেজগুলো নন ফাইনাইট ভার্ব, সুতরাং এরাও ক্লজ বা সেন্টেন্সের সাবজেক্ট এর পার্সন অথবা নাম্বার অথবা টেন্সের পরিবর্তনে এদের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ টেন্স, পার্সন, নাম্বার যাই হোক বা এদের স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে না। যে কোনো টেন্সেই টেন্সগত পরিবর্তন হলে, নাম্বারগত পরিবর্তন হলে অথবা পার্সনগত পরিবর্তন হলে এদের কোনো পরিবর্তন হয় না। পার্টিসিপল গুলাতে আমরা বললাম যেমনটা তিন ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের আবার দুইটা ফর্ম থাকতে পারে: অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম। এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এর স্ট্রাকচারকে আমরা বলতেছি ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করলেই আমরা তাকে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল বিভিন্ন ভাবে হতে পারে। ওয়াইক ভার্বের ক্ষেত্রে সাধারণত ইডি যুক্ত করে, স্ট্রং ভার্ব বিভিন্ন ভাবে হয়, এজন্য আমরা বলতেছি পাস্ট পার্টিসিপল মেনি ওয়েসে হতে পারে। পারফেক্ট পার্টিসিপল, এখানে নামের মধ্যে স্ট্রাকচারটা আছে। এটা যেহেতু একটা পারফেক্ট, এই জন্য আমরা পারফেক্ট মার্কার হ্যাভ নিয়ে আসছি। এটা যেহেতু একটা পার্টিসিপল, এই জন্য আমরা হ্যাভ এর সাথে আইএনজি লাগাইছি। হ্যাভিং, আর হ্যাভিং এর পরে কোনো লেক্সিক্যাল ভার্ব আসলে তার তো ভি3 হবে, অর্থাৎ হ্যাভিং প্লাস ভি3, এটাকে আমরা বলতেছি পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম। পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ ফর্ম, এটাও খেয়াল করো নামের মধ্যে স্ট্রাকচার লুকিয়ে আছে। এটা যেহেতু পারফেক্ট তাই হ্যাভ, এটা যেহেতু পার্টিসিপল তাই আইএনজি, আর এখানে বিনটা হচ্ছে আমাদের প্যাসিভ মার্কার। প্যাসিভ কোন স্ট্রাকচারে আমরা জানি লেক্সিক্যাল ভার্ব সবসময় ভি3 ফরম্যাটে থাকে, অর্থাৎ এখানে আমাদের মেইন ভার্বটা ভি3 ফরম্যাটে আছে। তাহলে আশা করি তোমরা এই প্রকারভেদ এবং স্ট্রাকচারটা খুব সহজেই আয়ত্ত করে নিতে পারছো। প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয় কিভাবে সেই কথাগুলো আমরা আবার এখানে তোমাদের লিখে দেখাচ্ছি আইএনজি যোগ করে। পাস্ট পার্টিসিপল বিভিন্ন ভাবে গঠিত হয়, আর পারফেক্ট পার্টিসিপলের পারফেক্ট মার্কার হ্যাভ এর সাথে পার্টিসিপল মার্কার আইএনজি যুক্ত হয়ে হ্যাভিং থাকে। প্যাসিভ মুড হলে প্যাসিভ মার্কার অতিরিক্ত একটা বি থাকে। প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয় সাধারণত ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে, এবং পাস্ট পার্টিসিপল গুলা বিভিন্ন ভাবে গঠিত হয়। ফর এক্সাম্পল,
আই নোটিসড হার লাফিং, আমি তাকে হাসতে দেখলাম। এখানে দেখো লাফ একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়ে লাফিং ইউজ হয়েছে, যেটা কি করতেছে হারের পরে বসে হারকে মডিফাই করতেছে। আই স হিম স্টাডিং, স্টাডি একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এখানে বলতেছি স্টাডিং। যেই বিষয়টা আমরা বলতেছিলাম যে এরা টেন্স গত পরিবর্তনে পার্সনগত পরিবর্তনে কোনো রেসপন্স করে না। যেমন আই নোটিস যদি আমি বলতাম সেক্ষেত্রেও হার লাফিং এ থাকতো, আই হ্যাভ নোটিসড সেক্ষেত্রেও লাফিং এ থাকতো, আই স হিম স্টাডিং এটা বললেও স্টাডিং এ থাকতো, আই সি হিম স্টাডিং এটা বললেও স্টাডিং এ থাকতো, হি সিস হিম স্টাডিং এটা বললেও স্টাডিং থাকতো। অর্থাৎ টেন্স গত পরিবর্তনে পার্সন গত পরিবর্তনে লাফিং স্টাডিং এগুলা কখনো পরিবর্তন হতো না। হি এনজয়েড শপিং, সে শপিং করতে এনজয় করতেছে, শপ আমাদের ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এটাকে আমরা বলতেছি পার্টিসিপাল ফ্রেজ। স্ট্রাকচারের দিক থেকে শপিংটা এনজয় নামক ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট পজিশনে বসছে, তাই এটা নাউনের কাজ করতেছে। শি গট দ্য হাউস পেইন্টেড, সে তার বাড়ি পরিষ্কার করে নিয়েছিল, এজ এ পাস্ট পার্টিসিপল, এটা ভার্বের সাথে অয়েক ভার্ব, এই জন্য ইডি যুক্ত করে গঠিত হয়েছে, সে তার বাড়িটা পেইন্টেড করে নিয়েছিল। মাই সিস্টার হ্যাড দ্য উইন্ডোজ ক্লিনড, আমার বোন জানালাটি পরিষ্কার করিয়ে নিয়েছিল। এগুলো কিন্তু পজিটিভ ভার্বের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার বোন নিজে জানালা পরিষ্কার করেনি, অন্যটা দিয়ে করে নিয়েছে। তাহলে এখানে দেখো অ্যাক্টিভ ফর্মের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে হেডের সাথে অ্যাক্টিভ রিলেশনশিপ, লাফিং এর কাজটা হারি করতেছে, স্টার্টিং এর কাজটা হিমি করতেছে, কিন্তু প্যাসিভ পার্টিসিপলের ক্ষেত্রে হেডের সাথে প্যাসিভ রিলেশনশিপ, অর্থাৎ পেইন্টেড এর কাজটা হাউস করতেছে না, তার উপরে এসে পড়ছে, উইন্ডোজ ক্লিনের কাজটা উইন্ডোজ করতেছে না, তার উপরে এসে পড়ছে, যেগুলো আমরা পরবর্তীতে ডিটেল আলোচনা করব। এখানে একটা বিষয় খেয়াল রাখো, পার্টিসিপাল ফ্রেজের আবার নিজেরও কমপ্লিমেন্ট থাকতে পারে। তো পার্টিসিপাল ফ্রেজের কমপ্লিমেন্ট কারা? পার্টিসিপাল যাদের যাদের কাজ করে বেড়ায়। তো আমরা ভার্বের ডেফিনেশন লেকচারে বলছিলাম যে পার্টিসিপাল ফ্রেজ উপরে তিনটার কাজ করে, অর্থাৎ নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অথবা অ্যাডভার্বের কাজ করে। তারপরে কি করে? তারপরে হচ্ছে এরা পার্টিসিপাল চিন্তা করলে যে আমি প্রিপোজিশনের কাছেই থাকি, প্রিপোজিশনের সাথে আমার বানানেরও মিল আছে, সুতরাং এর লজ্জায় পরে প্রিপোজিশনের কাজও করতো। তো আমরা দেখছিলাম যে পার্টিসিপাল ফ্রেজটা উপরের তিনটার কাজ করে এবং প্রিপোজিশনের কাজ করে, অর্থাৎ পার্টিসিপাল ফ্রেজ নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে এবং প্রিপোজিশনের কাজ করে। আর এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন এরাও কৃতজ্ঞতা প্রকাশ করে সবাই পার্টিসিপালের মিনিংটাকে কমপ্লিট করে দেয়, অর্থাৎ পার্টিসিপলের পরে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে নাউন অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু নাউন, অ্যাডজেক্টিভ অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। তো নাউন ইকুইভ্যালেন্ট আমাদের নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডজেক্টিভের ইকুইভ্যালেন্ট অ্যাডজেক্টিভ ফ্রেজ বসতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্বের ইকুইভ্যালেন্ট অ্যাডভার্ব ফ্রেজ বসতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে। চলো কিছু এক্সাম্পল দেখে নেই। আই নোটিসড হিম গোয়িং হোম, তাহলে এখানে দেখো পার্টিসিপল গুলা নিজেই গ্রামেটিক্যাল ইউনিট হিসেবে ব্যবহৃত হতে পারতো, যেটা আমরা অলরেডি একটু আগেই দেখলাম যে শুধু গোয়িং থাকতে পারতো। আবার এখানে পার্টিসিপলের আবার নিজের কমপ্লিমেন্ট থাকতে পারে, যেমন এখানে গোয়িং হোম, গোয়িংটা হচ্ছে গো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং এখানে হোম নাউনটা কি করতেছে গোয়িং এর পরে বসে গোয়িং এর মিনিংটাই কমপ্লিট করে দিচ্ছে, কোথায় যাচ্ছিল? বাড়ি যাচ্ছিল। তাহলে গোয়িং হোম, এইখানে হোম নামক নাউনটা গোয়িং নামক পার্টিসিপলের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে এই পুরো পার্টিসিপল ফ্রেজ আবার হিম নামক প্রোনাউনকে মডিফাই করে একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। নেক্সট এক্সাম্পল, দ্য লং লস্ট হিডেন ট্রেজার ওয়াজ ফাইনালি ডিসকভার্ড, তাহলে অনেক দিনে হারানোর একটা ট্রেজার কি হয়েছে? ফাইনালি ডিসকভার্ড হয়েছে। তাহলে লং লস্ট হিডেন এ দুইটা খেয়াল করে দেখো, লস্ট এটা পার্টিসিপল ফর্ম, হিডেন এটা পার্টিসিপল ফর্ম, যেগুলো টিজার নামক হেডের আগে বসে টিজারকে মডিফাই করতেছে। অন্যভাবে আমরা চিন্তা করলে এই লং লস্ট হিডেন এদের কমপ্লিমেন্ট হিসেবে টিজার নামক অবজেক্ট ব্যবহৃত হয়েছে। ওয়াচিং দেম হি স্মাইলড ওয়ার্মলি, তাকে দেখে সে একটা ওয়ার্মলি হাসি দিল, অভ্যর্থনা সূচক হাসি দিল। ওয়াচিং দেম, এখানে ওয়াচিংটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে দেম নামক প্রোনাউন।
রিডিং দ্য টেক্সট বুক দ্য স্টুডেন্টস লার্নড অ্যাবাউট ফটোসিনথেসিস। তাহলে রিডিং দ্য টেক্সট বুক এই ফ্রেজটার দিকে খেয়াল করে, এখানে রিডিং হচ্ছে পার্টিসিপল এবং এর কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে দ্য টেক্সট বুক নামক নাউন ফ্রেজ। হ্যাভিং স্টাডিড দ্য ম্যাটেরিয়াল মাই ফ্রেন্ডস আন্ডারস্টুড দ্য কনসেপ্ট ক্লিয়ারলি। তাহলে এখানে হ্যাভিং স্টাডিড দ্য ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটি ভালোভাবে পড়ে আমার বন্ধু কি হয়েছে, এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে সক্ষম হয়েছে। হ্যাভিং স্টাডিড এটা হচ্ছে একটা পারফেক্ট ইনফিনিটিভ, এখানে হ্যাভিংটা হচ্ছে পারফেক্ট মার্কার। এই হ্যাভিং স্টাডিড দ্য ম্যাটেরিয়াল এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে আবার দ্য ম্যাটেরিয়াল নামক নাউন ফ্রেজ ব্যবহৃত হয়েছে। she noticed him feeling happy, এখানে দেখো ফিলিং একটা পার্টিসিপল যার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে হ্যাপি নামক অ্যাডজেক্টিভ। রানিং সুইফটলি she reached the finish line first, তাহলে খুব দ্রুত দৌড়ায়, মানে রানিং সুইফটলি খুব দ্রুত দৌড়িয়ে সে কি করলো, ফিনিশিং লাইনটা সবার প্রথমে টাচ করলো। তাহলে রানিং সুইফটলি, এখানে রানিং হচ্ছে একটা পার্টিসিপল, রান ভার্বের সাথে আইএনজি এবং এর কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সুইফটলি নামক অ্যাডভার্ব। দ্য বেবি লুকস ভেরি প্রিটি কামিং হেয়ার, তাহলে যে বেবিটা এখানে আসছে সে দেখতে খুবই সুন্দর। কামিং হেয়ার, এখানে কাম হচ্ছে এক পার্টিসিপল এবং হেয়ারটা হচ্ছে এই পার্টিসিপলের কমপ্লিমেন্ট, যেটা একটা অ্যাডভার্ব। she had the book translated by me, এখানে দেখো ট্রান্সলেটেড পার্টিসিপলের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বাই মি নামক প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা যেমনটা বলতেছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ গুলো কি হতে পারে, পার্টিসিপল ফ্রেজের কমপ্লিমেন্ট হতে পারে। I saw them dancing at the party, তাহলে এখানে ড্যান্সিং হচ্ছে আমাদের পার্টিসিপল এবং এট দ্য পার্টি এই প্রিপোজিশন ফ্রেজ কি হয়েছে, এই ড্যান্সিং নামক পার্টিসিপলেরই কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে যে পার্টিসিপল কোনো হেডকে মডিফাই করলে হেডটি হবে একটি চলমান কাজের পারফর্মার। অপরদিকে পাস্ট পার্টিসিপল কোনো হেডকে মডিফাই করলে হেডটি হবে একটা কমপ্লিটেড কাজের ডুই বা রিসিভার। এগুলো আমরা অবশ্যই নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এগুলো পড়ানোর সময় অনেকবার বলছিলাম। আবার প্রেজেন্ট পার্টিসিপলের কাজ এবং মেইন ক্লজে বা সেন্টেন্সের কাজ একই টাইম ফ্রেমে সংঘটিত হবে, অর্থাৎ মেইন ক্লজের কাজ যখন হবে আমাদের পার্টিসিপলের কাজটাও সেই সময়েই হবে। ফর এক্সাম্পল, ওপেনিং দ্য ডোর জেন্টলি শি এন্টার্ড দ্য রুম, তাহলে খুব ধীরে সুস্থে আস্তে ভাবে ভদ্রভাবে দরজাটা খুলে সে কি করলো, রুমে প্রবেশ করলো। ওপেনিং দ্য ডোর এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল যেটা কমা দ্বারা আলাদা হয়ে আছে, সুতরাং এটা এই সেন্টেন্সের সাবজেক্টের মডিফায়ার অর্থাৎ সি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তো এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, তাই সির সাথে অ্যাক্টিভ রিলেশনশিপ, অর্থাৎ খোলার কাজটা সে নিজেই করতেছে। ওপেনিং দ্য ডোর জেন্টলি, তাহলে দ্য ডোর জেন্টলি, কিভাবে ডোরটা খুললো, জেন্টলি। এখানে কিন্তু ওপেনিং এর পরে আবার কমপ্লিমেন্ট হিসেবে দ্য ডোর এবং জেন্টলি এই দুইটাই ব্যবহৃত হয়েছে। দ্য ডোর কি করতেছে, এর মিনিং কমপ্লিট করতেছে, জেন্টলি এটাও এর ম্যানার বোঝাচ্ছে যে কিভাবে খোলা হয়েছে, জেন্টলি খোলা হয়েছে। তো আমরা যেমনটা বলতেছিলাম এখানে সে গেট খুলছে এবং রুমে প্রবেশ করছে, এই দুইটা কাজ একই সময়ে হয়েছে। নেক্সট ওয়ান, দ্য ডগ রোমিং বাই মাই সিস্টার ওয়াজ ভেরি কিউট, তাহলে যে ডগটা আমার বোনের চারপাশে ঘোরাঘুরি করতেছে সেটা খুবই কিউট। রোমিং বাই মাই সিস্টার এই প্রিপোজিশনাল ফ্রেজ রোমিং এর পরে বসে এর কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। আর এখানে দেখো রোমিং বাই মাই সিস্টার এটা যত কমা দ্বারা মূল সেন্টেন্স থেকে আলাদা হয়ে আছে, সুতরাং এই ডগেরই মডিফায়ার। আর এখানে রোম করার কাজটা ডগ নিজেই করতেছে, অর্থাৎ ডগ এবং রোম অর্থাৎ হেড এবং পার্টিসিপলের মধ্যে রিলেশনশিপ হচ্ছে অ্যাক্টিভ রিলেশন। আচ্ছা, এরকম নেক্সট এক্সাম্পল দেখো, দ্য ব্রকেন উইন্ডো ইজ রিপ্লেসড বাই নিউ ওয়ান, তাহলে দ্য ব্রকেন উইন্ডো, এখানে ব্রকেন উইন্ডোর সাথে হেডের কি ধরনের রিলেশনশিপ, প্যাসিভ রিলেশনশিপ, কারণ উইন্ডোটা নিজে নিজেরা ভাঙেনি, অন্য কেউ ভাঙছে, আর এটা একই টাইম ফ্রেমের আগে হচ্ছে, অর্থাৎ জানালাটা রিপ্লেস করার আগে ভেঙে যায়। মাই সিস্টার রেন্টেড এ নাইসলি ডেকোরেটেড রুম, এই
ধরনের এক্সাম্পল গুলো আমরা নাউন ফ্রেজের মধ্যে ডিটেল আলোচনা করছিলাম। এ নাইসলি ডেকোরেটেড রুম, এখানে ডেকোরেটেড রুম ফ্রেজটার হেডওয়ার্ড, এ নাইসলি ডেকোরেটেড রুম ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে রুম, আর ডেকোরেটেড নামক পাস্ট পার্টিসিপল এই রুমকে মডিফাই করতেছে, এবং এদের মধ্যে রিলেশনশিপ প্যাসিভ রিলেশনশিপ, অর্থাৎ রুমটা নিজে নিজের ডেকোরেট করেনি, অন্য কারো দ্বারা ডেকোরেটেড হয়েছে। আর টাইম ফ্রেমের বিষয়টা যেটা বলতেছে সেটা হচ্ছে আমার বোন যখন রেন্টেড করছিল তখনই এটা কি হয়েছিল, ডেকোরেটেড করা ছিল। অপরদিকে পারফেক্ট পার্টিসিপল এর কাজটি মেইন ক্লজ বা সেন্টেন্স এর কাজের আগে সংগঠিত হয়। পারফেক্ট পার্টিসিপল অ্যাক্টিভ হলে হেডটি হবে কমপ্লিটেড কাজের পারফর্মার, এবং পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ হলে এটা তো বোঝাই যাচ্ছে, সেক্ষেত্রে হেডটি হবে একটা কমপ্লিটেড কাজের ডুই বা রিসিভার, অর্থাৎ কাজটি নিজে করবে না, অন্যের কাজ তার উপরে এসে করবে। হ্যাভিং ক্লোজড দ্য ডোর হাসিব ওয়েন্ট আউট, তাহলে দরজাটা বন্ধ করে হাসিব বাইরে চলে গেছিল, অর্থাৎ সে চলে যাওয়ার আগে দরজাটা বন্ধ করছিল। এই কাজটা আগে হয়েছে, দরজাটা আগে ক্লোজ করছে, তারপরে হাসিব চলে গেছে। হ্যাভিং স্টাডিড দ্য ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল গুলো আগে পড়ছে, পড়ার পরে দ্য স্টুডেন্ট আন্ডারস্টুড দ্য কনসেপ্ট, স্টুডেন্টরা কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পারছে। তাহলে এখানে হ্যাভিং স্টাডিড দ্য ম্যাটেরিয়াল, দেখো এখানে এই দুইটা পারফেক্ট ইনফিনিটিভের কাজ কি হয়েছে, মূল টাইম ফ্রেমের আগে হয়। হ্যাভিং বিন ওয়ার্নড অ্যাবাউট দ্য স্টর্ম দে ডিসাইডেড টু স্টে হোম, তাহলে তারা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার আগে তাদেরকে ওয়ান্ট দেয়া হয়েছিল। এখানে দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্মটা কমা দ্বারা আলাদা হয়ে আছে, সুতরাং এটা দে এর মডিফায়ার। আর এখানে দেখো হ্যাভিং বিন ওয়ান্ট মানে তারা নিজে নিজেরা ওয়ান্ট দেয়নি, এটা হতে পারে ওয়েদার ফরকাস্ট থেকে তারা ওয়ান্টটা পাইছে। এখানে তারা আগে ওয়ান্ট পাইছে এবং পরে হোমে স্টে করার ডিসিশন নিয়েছে। Having been bitten by a dog once, he was afraid of all dogs. তাহলে সে কোনো এক সময় একটা কুকুরের কামড় খেয়েছিল, সেখান থেকে এখন সে সব কুকুর দেখেই ভয় পায়। আচ্ছা, হ্যাভিং বিটেন বাই এ ডগ, এটা একটা পারফেক্ট ইনফিনিটিভ যেটা প্যাসিভ ফর্মে আছে, তো এটা যত কোমা দ্বারা মূল সেন্টেন্স থেকে আলাদা হয়ে আছে, সুতরাং এটা এই সেন্টেন্সের সাবজেক্টের মডিফায়ার, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এখন দেখো এটা যত প্যাসিভ রিলেশনশিপ, হ্যাভিং বিন বিটেন, তাহলে এখানে বিট দেওয়ার কাজটা সে করেনি, সে বিটটা খাইছে। কার দ্বারা খাইছে? বাই এ ডগ। কখন খাইছে? ওয়ান্স, আনস্পেসিফিক পাস্ট টাইম, অর্থাৎ অনির্দিষ্টভাবে কোনো একটা অতীত সময়কে বোঝাচ্ছে। পার্টিসিপল ফ্রেজ মোটামুটি এটুকুই ছিল। নেক্সট আইটেম হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ গুলা সাধারণত টাক্সারালি দেখার কোনো সুযোগ নাই, অর্থাৎ কনজাংশনাল ফ্রেজ গুলাকে আমরা ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকেই দেখব। যদি একগুচ্ছ শব্দ কনজাংশনের কাজ করে তাহলে আমরা তাদেরকে বলতে পারি কনজাংশনাল ফ্রেজ। ফর এক্সাম্পল, ইদার অর, ইউ either complete your homework or prepare for tomorrow's class test, তুমি হয় হোমওয়ার্ক করবে না হয় আগামীকালের পরীক্ষার প্রস্তুতি নেবা। এখানে দেখো ইদার অর দুইটা ওয়ার্ড কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা আমরা কনজাংশনাল ফ্রেজ বলতে পারি। এই ফ্রেজটিতে ইউ শুড ইদার কমপ্লিট ইউর হোমওয়ার্ক আর প্রিপেয়ার ফর দ্য নেক্সট ক্লাস আইডিয়াকে যুক্ত করেছে। তো দুইটা আইডিয়াকে যুক্ত করেছে, এই জন্যই আমরা একে অ্যাডিটিভ রিলেশনশিপ প্রকাশ করে এরকম কনজাংশন বলতে পারি। তো আমাদের মূল কথা হচ্ছে এখানে কনজাংশন হিসেবে দুইটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, তাই আমরা একে বলতেছি কনজাংশনাল ফ্রেজ। বোথ অ্যান্ড, এখানেও দুইটা কনজাংশন, বোথ আর অ্যান্ড। বোথ দ্য ফুটবল ম্যাচ অ্যান্ড দ্য থ্রু বল ম্যাচ took place today, তাহলে আজকে দুইটা ম্যাচই হবে, ফুটবল ম্যাচ, ফুটবল ম্যাচ। এখানে কি করছে, এই যে বোথ দা ফুটবল ম্যাচ এবং ক্রিকেট ম্যাচ, এই দুইটা ওয়ার্ড বিশিষ্ট কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে, সুতরাং এটাকে আমরা বলতেছি কনজাংশনাল ফ্রেজ। তাহলে এরকম আরো কয়েকটি কনজাংশনাল ফ্রেজকে দেখতে পারি।
নট অনলি বাট অলসো, এখানে 4টা ওয়ার্ড মিলে একটা কনজাংশন, সুতরাং কনজাংশনাল ফ্রেজ। অ্যাজ সুন এজ 3টা ওয়ার্ড মিলে একটা কনজাংশন, সুতরাং কনজাংশনাল ফ্রেজ। সাচ দ্যাট, রাদার দেন 2টা চয়েসের মধ্যে একটা চয়েস বেছে নিতে ব্যবহৃত হয়, ইত্যাদি। আমাদের নেক্সট লাস্ট এবং ফাইনাল আইটেম হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। এক বা একাধিক শব্দ যদি এক্সেসিভ ইমোশন বা অস্বাভাবিকভাবে কম বা বেশি আবেগ প্রকাশ করে তাহলে তাদেরকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে। একটা সিঙ্গেল ওয়ার্ড করলে তাকে আমরা ইন্টারজেকশনাল ওয়ার্ড বলতাম, আর এদেরকে আমরা বলতেছি ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ গুলো সাধারণত কমা অথবা এক্সক্লেমেটরি সাইন দ্বারা মূল সেন্টেন্স থেকে আলাদা থাকে, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো সাধারণত ফুল স্টপ বা এক্সক্লেমেটরি সাইন দ্বারা শেষ হতে পারে। এক্সাম্পল, জয় এবং এক্সাইটমেন্ট প্রকাশের জন্য হাউ নাইস, দ্যাটস ওয়ান্ডারফুল, এই ধরনের এক্সপ্রেশন গুলো ব্যবহৃত হয়। এখানে দেখো হাউ নাইস এর মধ্যে 2টা ওয়ার্ড মিলে একটা ইন্টারজেকশন, তাই আমরা একে বলতেছি ইন্টারজেকশনাল ফ্রেজ। দ্যাটস ওয়ান্ডারফুল, এটা 3টা ওয়ার্ড মিলে একটা ইন্টারজেকশন, তাই আমরা একে বলতেছি ইন্টারজেকশনাল ফ্রেজ। আরো কয়েকটা এক্সাম্পল দেখো, অ্যাঙ্গার অথবা অ্যানোয়েন্স প্রকাশ করতে আমরা ব্যবহার করতে পারি ফর গুডনেস সেক, ড্যাম ইট, ইনফর্মাল ওয়েতে ব্যবহৃত হয়। এখানে সব কয়টাই দেখো একাধিক ওয়ার্ড, এই জন্য এদেরকে আমরা বলতেছি ইন্টারজেকশনাল ফ্রেজ। স্যাডনেস অথবা ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্রকাশের জন্য টু ব্যাড, অট আ পিটি, হাউ স্যাড, এটসেট্রা। তাহলে এখানে টু ব্যাড দুইটা ওয়ার্ড মিলে একটা ইন্টারজেকশনের ভাব প্রকাশ করতেছে, সুতরাং ইন্টারজেকশনাল ফ্রেজ। অট আ পিটি 3টা ওয়ার্ড মিলে ওভার ইমোশন বোঝাচ্ছে, সুতরাং ইন্টারজেকশনাল ফ্রেজ। হাউ স্যাড 2টা ওয়ার্ড মিলে, সুতরাং ইন্টারজেকশনাল ফ্রেজ। এম্বারেসমেন্ট অথবা অকওয়ার্ডনেস প্রকাশ করতে মাই ব্যাড, হাউ এম্বারেসিং, এগুলো ব্যবহৃত হয়, এটসেট্রা। রিলিফ ব্যবহার করতে থ্যাংক গুডনেস, অ্যাট লাস্ট, অট আ রিলিফ, এটসেট্রা। তাহলে এখানে দেখো এগুলো কিন্তু সব কয়টাই ওভার ইমোশন, তাই আমরা একে বলতেছি ইন্টারজেকশনাল ফ্রেজ। ইউজফুল ফর ডায়ালগস প্র্যাকটিস, ডায়ালগ প্র্যাকটিস আমরা যেগুলো বেশি ব্যবহার করছি, ওহ রিয়েলি, অফকোর্স, ওয়াই নট, নট ডাউট, অলরাইট। তাহলে এগুলো সবই আসলে একাধিক ওয়ার্ড মিলে ওভার ইমোশন বোঝাচ্ছে, তাই আমরা সবগুলোকে বলতেছি ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে এখানে আমরা যতগুলা দেখলাম প্রথম থেকে 7টা আমরা দেখলাম টাক্সার বেস, অর্থাৎ নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। এরা টাক্সারের উপর বেস করেও আমরা এদেরকে দেখলাম, ফাংশনের উপর বেস করেও এদেরকে দেখলাম, কিন্তু লাস্ট 2টা কনজাংশনাল ফ্রেজ এবং ইন্টারজেকশনাল ফ্রেজকে টাক্সারের দিক থেকে দেখার তেমন কোনো সুযোগ নাই, কারণ এরা সুনির্দিষ্ট কোনো টাক্সার মেনে চলে না, এদেরকে সবসময় ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকেই দেখতে হয়। তো আমাদের একটা ফেজের উপরে লং জার্নি ছিল, এই ফেজটাই আমাদের অন্যান্য পড়ার বেজ হিসেবে ইউজ হবে। ইন ফিউচারে তোমরা এর অ্যাপ্লিকেশন দেখলে সত্যি সত্যিই অবাক হয়ে যাবা। তো আশা করি সেই অবাক হওয়া পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবা, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই এত কষ্ট করে ভিডিও তৈরি করা, এডিট করা, এগুলার একটু মূল্যায়ন করবা। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।